হ্যালো ভিউয়ার্স, তোমাদের উচ্চ মাধ্যমিকের দর্শনের আরও একটা সেট নিয়ে চলে এলাম। তা তোমরা যারা আগের সমাধানগুলো দেখোনি তারা আমার চ্যানেলের ভিডিওর প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের 3টে বিষয়ে সাজেশন দেওয়া হয়ে গিয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলোও তোমরা দেখে নাও। আর যত তাড়াতাড়ি পারো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ নিয়মিত তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয়ের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাই সাবস্ক্রাইব করে রাখো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, এসি 281 আমি এমসিকিউগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। তর্কবিদ্যার মূল উৎস কি না চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত হলো কিসের সঙ্গে? যুক্তির আকারের সঙ্গে। তারপরে দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলা হচ্ছে? অবরোহ যুক্তি। তারপরে দেখো, সাধারণ বচন হলো কি? ঘোষক বাক্য। তারপরে দেখো, ও বচনে যে পদটি ব্যাপ্য হয় না তা হলো কি? বিধেয় পদ। তারপরে দেখো ব্যাপ্য হয়। তারপরেরটা দেখো, আয় এবং ও বচনের মধ্যে বিরোধিতা সম্বন্ধটি হলো কি? অধীন বিপরীত বিরোধিতা। এরপরে সাতেরটা দেখো, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি কি হবে? অনিশ্চিত হবে। এরপরের আটেরটা দেখো, নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদটি থাকে না সেটি হলো কি? হেতুপদ। তারপরেরটা দেখো, নয়েরটা ফেসাপো মূর্তিটি বৈধ কোন সংস্থানের? না চতুর্থ সংস্থানের। এরপরে 10এরটা দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যর অংশ দুটি কি কি? একটা পূর্বগ, একটা অনুগ। তারপরে 11টা দেখো, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচনের হয় তা হলো কি? নিরপেক্ষ বচনের। এরপরে 12টা দেখো, সকল অ এস হয় পি। বচনটি বুলীয় ভাষ্য কি হবে? না ডিএরটা হবে এস বার পি বার ইজিক্যাল টু 0। তারপরে দেখো, কোনো ছাত্র হয় অকবি, এর ভেন চিত্রটি কি হবে? বিএরটা হবে। তারপরে দেখো, যে যৌগিক বচনের সত্য সারণীর কতগুলি নিবেশনের দৃষ্টান্ত সত্য, ঠিক আছে, এবং কতগুলি নিবেশনের দৃষ্টান্ত মিথ্যা, সেই বচনটি সত্য মূল্য কি হবে? না আপতিক হবে। তারপরে দেখো, পি সত্য হলে পি ভেল কার্ল কিউ এর সত্য মূল্য কি হবে? সত্য হবে। তারপরে দেখো, যা বচনের অংশগুলিকে সংযুক্ত করে তাকে বলা হচ্ছে কি? যোজক। তারপর এটা দেখো, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? না প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি। তারপর এটা দেখো, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমানকে বলেছেন বেকন। তারপরে দেখো, যে উপমা যুক্তির সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক, অকৃত্রিম, নিজস্ব ধর্মবিশিষ্ট তাকে কি বলা হচ্ছে? ভালো বা উত্তম উপমা যুক্তি। তারপরে দেখো, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন কে? আই এম কপি সিয়ারটা। তারপর দেখো, অক্সিজেনের উপস্থিতির দহনের কারণ, এটা কোন কারণটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আবশ্যিক শর্ত অর্থে। তারপর একটা দেখো, শক্তির অবিনশ্বরতার সূত্রটি কি? না কারণে পরিমাণগত লক্ষণ। তারপরে দেখো, মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো কি? ব্যতিরেকী পদ্ধতি। এরপরে দেখো, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হলো অন্বয়ী পদ্ধতি। এরপরে এটা হবে। এরপরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। প্রথম, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতাকে, অর্থাৎ যুক্তির অন্তর্গত বচনগুলির সত্যতাকে বোঝাচ্ছে। অথবা দিয়ে দেখো, অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি? অনুমানে আমরা জানা সত্য থেকে বা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হয়। অপরদিকে যুক্তি বলতে অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বোঝায়। 2 নাম্বার দেখো, অনুমান হলো একটি বাক্য বা বচনের সমষ্টি, যুক্তি হলো এক বা একাধিক বচনের সমষ্টি। তারপরে দেখো, সকল কবি হয় কল্পনা প্রবণ, এর বিপরীত বিরোধিতাটি কি হবে? দেখো, এ বচন আর ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ আছে, তার জন্য ই বচন কি হচ্ছে? না কোনো কবি নয়, কল্পনা প্রবণ। তারপরে দেখো, বচনের বিরোধ অনুমান কাকে বলা হচ্ছে? তাহলে যে অমাধ্যম অনুমানের একটি
একটি বচনের সত্যতা বা মিথ্যাত্বের ওপর ভিত্তি করে অপর একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করা হয়, তাকে বলা হচ্ছে বচনের বিরোধ অনুমান। তারপরেরটা তোমাদের অধীন বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত। অধীন বিপরীত বিরোধিতা মূলত আয় বচন ও বচনের মধ্যে হয়ে থাকে। তার দৃষ্টান্ত দেখো, কোনো কোনো ফুল হয় লাল, এর বিরোধিতা কি হচ্ছে না কোনো কোনো ফুল নয় লাল। এরপরে চারেরটা দেখো, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি লেখো। বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি হলো, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঙর্থক হয়, আবার আশ্রয় বাক্য নঙর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হয়। এরপর অথবা দিয়ে প্রশ্নটা দেখো, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? আবর্তনের চতুর্থ নিয়মটি হলো ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম, অর্থাৎ যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। যেমন ধরো, এ বচন আয় বচন, সকল মানুষ হয় মরণশীল জীব, কোনো কোনো মরণশীল প্রাণী হয় মানুষ। তারপরেরটা দেখো, অনুগ শিকারজনিত দোষের একটা দৃষ্টান্ত চেয়েছে। যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, ঠিক আছে, বৃষ্টি হয়েছে, অতএব মেঘ হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কি অবৈধ প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ। তারপর দেখো, অবিসংবাদী বিকল্প ন্যায় কাকে বলা হচ্ছে? বৈকল্পিক ন্যায় অনুমানে অথবা শব্দটি এমন অর্থে ব্যবহৃত হয় যে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে, এবং অপ্রধান আশ্রয় বাক্য যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্ত অন্য একটি বিকল্পকে স্বীকার করে, তাকে অবিসংবাদী বিকল্প বলা হয়। একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয় না বিকল্প স্বীকারজনিত দোষ হয়। তারপরেরটা দেখো, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো বস্তুর বাস্তব অস্তিত্ব থাকে না তাকে বলা হচ্ছে কি শূন্যগর্ভ শ্রেণী। যেমন ধরো মৎস্যকন্যা, পক্ষীরাজ, ঘোড়া, এইগুলো। পরিপূরক শ্রেণী কাকে বলা হচ্ছে? তাহলে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী বা বিপরীত শ্রেণীকেই পরিপূরক শ্রেণী বলা হচ্ছে। যেমন মানুষ, এই শ্রেণী পরিপূরক শ্রেণী হচ্ছে কি অমানুষ। তারপরে দেখো, ভেন চিত্র, কোনো কোনো দার্শনিক নয় কবি। এটা দেখো ও বচন, ও বচনের ভেন চিত্রটা হবে এইরকম, বেশ। তারপরে দেখো, শতসত্য বাক্য কাকে বলা হচ্ছে? যে যৌগিক বচনের সত্য সারণী সব কটি নিবেশনের দৃষ্টান্ত সত্য হয় তাকে শতসত্য বলা হচ্ছে। তারপরে দেখো, অথবা পি ট্রিপল বার কিউ সত্য সারণীরটি অঙ্কন করো। এবার দেখো, এখানে আমরা জানি যে যেরকম লিখে দিয়েছি তোমরা জানো নিশ্চয়। তারপরেরটা দেখো, একটি সংযৌগিক বচন কখন সত্য হয়? যখন কোনো সংযৌগিক বচনের সব সংযৌগিক বচন বা অঙ্গ বচনগুলি সত্য হয় তখন সংযৌগিক বচনটি সত্য হয়। তারপরে দেখো, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কী রকম হয়? নিশ্চিত হয়। এরপরেরটা দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ অনুমানে সাধারণত সাধারণ মানুষ কয়েকটি বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করে সামান্যীকরণ করে এবং সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে, তাই লৌকিক আরোহ অনুমান বলা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে। তারপরে দেখো, সামান্যীকরণ বলতে কি বোঝো? তাহলে কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি না করে অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলা হচ্ছে। তারপরে দেখো, মন্দ উপমা যুক্তির একটা দৃষ্টান্ত চেয়েছে বা উদাহরণ। দেখো, কুকুরের 4টি পা আছে, টেবিলেরও 4টি পা আছে, কুকুর মানুষকে কামড়ায়, অতএব টেবিলও মানুষকে কামড়ায়। এটা হচ্ছে কি মন্দ উপমা যুক্তির উদাহরণ। তারপর দেখো, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কী? কারণ হলো শর্তের সমষ্টি, অপরদিকে শর্ত হলো কারণের অংশ। তারপরে দুইয়েরটা দেখো, একটি কার্যের একটি কারণ থাকে, অপরদিকে একটি কার্যের একাধিক শর্ত থাকতে পারে। এরপরে অথবা দিয়ে দেখো, সদর্থক শর্ত বলতে কি বোঝো? যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদর্থক শর্ত বলা হচ্ছে। তারপর এটা দেখো, 15টা, সুইচ অন করা হলো পাখা চলার কারণ। এটি কোন শর্তে ব্যবহার করা হয়েছে? এটি কারণ কথাটি আবশ্যিক শর্ত অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে তোমাদেরটা দেখো, বহু কারণবাদের একটি অসুবিধা কি না, বহু কারণবাদ স্বীকার করলে কারণ থেকে কার্য সঠিকভাবে অনুমান করা গেলেও কার্য থেকে কারণ অনুমান করা যায় না। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাকি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।